পেঁয়াজের জমিতে প্রথম চাপান, সেই চাপানটা কিন্তু আমাদের ঠিক টাইমে দেওয়া প্রয়োজন। এবার সেই চাপানটি আমরা কোন সময়ে দেব এবং তার সঙ্গে চাপান হিসাবে আমরা কোন কোন সার ব্যবহার করব। দেখুন, এই যে সময়টি অর্থাৎ এই যে চাপানের যে পর্বটা, এই পর্বেই কিন্তু আমাদের গাছগুলো যেমন শক্তিশালী হবে, গাছগুলো যেমন লম্বা হবে, গাছের পাতা যেমন সবুজতা থাকবে, ঠিক তেমনি কিন্তু গাছের যে পর্ব মধ্যটা রয়েছে অর্থাৎ যে কন্দ রয়েছে, সেই কন্দটাও কিন্তু বেশ মোটা হবে এবং লম্বা হবে। তো এই সময়তেই আমরা যে সারগুলো ব্যবহার করব সেই সারটাই কিন্তু এখন অর্থাৎ এই চাপানের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমি প্রথমে আপনাদেরকে একটা জমি দেখাই, এই যে এই জমির এই পেঁয়াজগুলো একবার লক্ষ্য করুন। তো এই যে এই ধরনের পেঁয়াজ গাছ যদি আপনারা তৈরি করতে চান, এই দেখতে পাচ্ছেন, তো এই ধরনের পেঁয়াজ গাছই কিন্তু আমরা তৈরি করার ক্ষেত্রে যে যে সার ব্যবহার করেছি সেই সমস্ত সারই কিন্তু এক এক করে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরব। তো এই সারগুলো ব্যবহার করার আগে অর্থাৎ জমিতে আমরা যে চাপানটি দেব, সেই চাপানটি দেওয়ার আগে আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি এবং তার সঙ্গে কোন কোন সার ব্যবহার করেছি সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরব আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পেঁয়াজগুলো একবার লক্ষ্য করুন, পাতাগুলো বেশ সবুজ এবং তার সঙ্গে পাতা পোড়ার কিন্তু কোনো প্রকারের লক্ষণ নেই এবং 3 দিন হলো এটি চাপান দিয়ে তারপর জলসেচ ব্যবস্থাপনা রাখা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন মাটি কিন্তু এখনও ভেজা, এই দেখতে পাচ্ছেন। তো এই অবস্থাতেই কিন্তু আমাদের সার ব্যবহার করা প্রয়োজন। তো আপনাদের জমি দেখাচ্ছিলাম, সেটা দেখলেন যে পেঁয়াজের পরিস্থিতি কী, অর্থাৎ কেমন গাছ বৃদ্ধি এবং তার সঙ্গে কন্দ কেমন মোটা হয়েছে। পেঁয়াজের প্রথম যে চাপান, সেই চাপানে প্রথম যে আমাদের করণীয় হবে সেটা জমিতে যেন কোনো প্রকারে ঘাস না থাকে, অর্থাৎ ঘাসটাকে আমরা নির্মূল করে দেবো, অর্থাৎ জমিতে কোনো প্রকারে ঘাস রাখবো না। তার সঙ্গে 2-3 ইঞ্চি থেকে উপর পর্যন্ত মাটিতে যেন কোনো প্রকার রস না থাকে, মানে একদম এক কথায় আমরা মাটিটিকে একদম শুকিয়ে একদম সাদা করে নেব, অর্থাৎ কাট করে নেব। আর তার সঙ্গে কুপিয়ে নেব। মাটিটি বেশ এক প্রকারের উর্বরতা থাকবে, অর্থাৎ বায়ু চলাচলের যে সুবিধা সেই সুবিধাটা থাকবে। 30 থেকে 35 দিন এর মধ্যেই আমরা প্রথম যে চাপান সেই চাপানটি দিয়ে দেব। কারণ আমরা যখন রোপণ করেছি সেই সময় আমরা কিছু সার ব্যবহার করেছিলাম এবং এই যে প্রথম যে চাপান সেই চাপানেও কিন্তু আমাদের সার দিতে হবে। এই দেখতে পাচ্ছেন আজকে 3 দিন হলো আমি চাপান দেওয়ার পর জল দিয়ে জমিটিকে ফেলে রেখেছি। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই জমিতে যে সারগুলো ব্যবহার করা হয়েছে, একবার পেঁয়াজগুলো লক্ষ্য করুন কেমন গাছ এবং তার যে কন্ধ, যে মধ্য পর্ব যেটা রয়েছে বেশ কেমন মোটা এবং লম্বা, এবং তার সঙ্গে পাতাগুলো দেখুন কেমন সবুজ, যেটা দেখাচ্ছি। তো এই যে এই জমিতেই ধরনের সার ব্যবহার করা হয়েছে, যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সেটাই কিন্তু এই যে পেছনে দেখছেন আমার জমি, এই জমিতেও সেম একই ওষুধ এবং সার ব্যবহার করা হয়েছে। তো দেখুন এখানে 1 বিঘা জমি, 1 বিঘা জমিতে আমি কি কি ব্যবহার করেছি। প্রথমেই আমি যে সারটি দিয়েছি সেটা হচ্ছে 10-26-26। এটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে 10-26-26-এ যেহেতু 3টে উপাদান রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, তো এই নাইট্রোজেন আমরা যদি এখন ব্যবহার করি, এই যে মাটিটি একদম পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তারপরে যখন আমরা সার দেব তার সঙ্গে জল দেব, সুন্দর কিন্তু গাছ নিয়ে নেবে, অর্থাৎ গাছের নেওয়ার ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে অটোমেটিক। তাই আমরা এই সময় যে নাইট্রোজেন ব্যবহার করি কী হবে, গাছ খুব সহজেই সে এই নাইট্রোজেনটি গ্রহণ করবে তার শিকড়ের মধ্য দিয়ে এবং গাছের যে পাতা সেই পাতাটিকে সবুজ রাখবে, অর্থাৎ ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করবে নাইট্রোজেন, এবং যার ফলে গাছ খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে সে তার খাবার কিন্তু তৈরি করে নিতে পারবে। যখনই সে তার খাবার তৈরি করে নিচ্ছে, সে যেমন মানে গাছ যেমন সবুজ থাকবে তেমনি কিন্তু গাছ ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং সঙ্গে কিন্তু মোটাও হবে। তার যে মধ্য কন্দটি রয়েছে সেই কন্দ কিন্তু মোটা হবে। তো এটা কাজ করবে নাইট্রোজেন। অন্যদিকে ফসফরাস যে কাজ করবে, গাছের যেমন শিকড় বৃদ্ধি করবে, তার সঙ্গে সঙ্গে মাটির যে উর্বরতা, মাটির যে গঠন প্রকৃতি, সেই উর্বরতা এবং গঠন প্রকৃতিটাকে ঠিক রাখবে। তার সঙ্গে বলছিলাম গাছের যে শিকড় বৃদ্ধি করবে,
কারণ আমরা যে সারগুলো মাটিতে ব্যবহার করছি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বা অন্যান্য যে সারগুলো দিচ্ছি, সেগুলোকে খুব সহজেই গাছের শিকড়ের মধ্য দিয়ে তার যে পরিবহন তন্ত্রগুলো রয়েছে তার মধ্যে দিয়ে একদম সুন্দর করে গাছের পাতায় পৌঁছে দেবে, অর্থাৎ সমস্ত শরীরে কিন্তু ছড়িয়ে যাবে। তার সঙ্গে রোগবালাইগুলো, সেই রোগবালাইগুলো খুব একটা আক্রমণ করতে পারবে না। এবার ফসফরাসের পর পটাশ, যেহেতু 3টে উপাদান রয়েছে। এবার পটাশ কি করবে? পটাশ যখন আমরা জমিতে ব্যবহার করছি, পটাশ একদিকে যেমন গাছের শিকড়কে বৃদ্ধি করবে, তার সঙ্গে গাছের যে কোষগুলো, সেই কোষগুলোকে শক্তিশালী করবে, অর্থাৎ শক্তপোক্ত করে তুলবে, যেন বাইরে থেকে কোনো প্রকারের ছত্রাক বা ব্যাকটেরিয়া বা এই যে প্রকৃতির যে চাপ, সেই চাপগুলো যেন গাছগুলোকে আক্রমণ করতে না পারে, গাছগুলোকে যেন কোনো প্রকারে দমিয়ে দিতে না পারে। এই জন্য আমাদের এই পটাশ সার ব্যবহার করতে হবে। এছাড়াও গাছের ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে, যার ফলে গাছের পাতা সবুজ থাকে এবং সূর্যালোকের উপস্থিতিতে গাছ কিন্তু তার খাবার তৈরি করে নেয়। আর শিকড় বৃদ্ধির ফলে তো গাছে আমরা যে মাটিতে যে সারগুলো দিয়েছি, যে খাদ্য উপাদানগুলো, সেগুলো গ্রহণ করে নিতে পারছে। 10-26 ব্যবহার করব প্রতি 1 বিঘা জমিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 50 কেজি 10-26 ব্যবহার করব। বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদের ওখানেও দেখবেন পাওয়া যায়। আপনারা পটাশ নিলেন, এমওপি, তারপরে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন, তার সঙ্গে ইউরিয়া। যে পরিমাণটা আমি বললাম এখানে 50 কেজি নিচ্ছি, যেমন 10-26-এর মধ্যে 10, 26-26 রয়েছে পরিমাণটা, ঠিক সেইভাবে আপনারা আপনাদের ওখান থেকে ইউরিয়া নেবেন 20 কেজি, বা আপনারা ফসফরাস বা সিঙ্গেল সুপার ফসফেট নিলেন 20 কেজি, এবং তার সঙ্গে পটাশ নিলেন আপনারা 10 কেজি। এই মুহূর্তে আপনারা এই সারটি ব্যবহার করুন। এবার এই সারটা দেওয়ার পর মানে একসঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নেব। 10-26-এর সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। হিউমিক অ্যাসিড, ফুলবিক অ্যাসিড বা জৈব যে উপাদান রয়েছে সেটা আমরা ব্যবহার করব। কারণ এই মুহূর্তে গাছের যেমন শিকড় বৃদ্ধি হচ্ছে সবচেয়ে জরুরি, এবং তার সঙ্গে মাটির উর্বরতা বজায় রাখাটা সবচেয়ে বড় ভাইটাল ব্যাপার এই যে চাপানের ক্ষেত্রে। তাহলে এই জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। হিউমিক অ্যাসিড যেমন গাছগুলোর শিকড়টাকে বৃদ্ধি করবে এবং মাটির গভীরে যত দূর পর্যন্ত আমাদের যে সার বা এই যে খাদ্য উপাদানগুলো রয়েছে, যেন খুব সহজেই গাছ তার শিকড়ের মধ্য দিয়ে মাটি থেকে গ্রহণ করে গাছের সমস্ত পাতায় বা শরীরে পৌঁছে দিতে পারে। এই জন্য আমরা এই মুহূর্তে হিউমিক অ্যাসিড ব্যবহার করব। তো বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদের ওখানেও দেখবেন খুব সহজেই পাওয়া যায়, হিউমিক অ্যাসিড পাওয়া যায়। তো হিউমিক অ্যাসিড সমৃদ্ধ এই যে দেখাচ্ছি এই ওষুধটি আপনারা নেবেন। ভারতবর্ষের কৃষক বন্ধুরা, আপনারা হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যে রয়েছে, হিউমাসিড আছে, যেমন আমরা স্প্রে করতে পারি। আর যদি মনে করেন যে না আমরা রোটেক্স নেব, রোটেক্সের মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে, ফুলবিক অ্যাসিড রয়েছে, তো আমরা হিউমিক অ্যাসিড নেব। বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা নেবেন 300 গ্রাম, আর ভারতবর্ষের জন্য আপনারা নেবেন 400 গ্রাম নিয়ে এই যে 50 কেজি যে আমরা 10-26 নিলাম, তার সঙ্গে এই যে হিউমিক অ্যাসিড আমরা একসঙ্গে মিশাবো। এইটা কিন্তু এখন আমাদের কাজ হবে। তাহলে আমরা 50 কেজি 10-26 দিয়েছি, তার সঙ্গে হিউমিক অ্যাসিড দিলাম। এইবার এখানে 10-26-এর মধ্যে কিন্তু ইউরিয়ার পরিমাণটি কম আছে, তাই আমরা এক্সট্রাভাবে আরও নাইট্রোজেন, অর্থাৎ 46% নাইট্রোজেন যেটা রয়েছে সেটি কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এক্সট্রা 46% যে নাইট্রোজেন রয়েছে, আরও 15 কেজি আমরা ইউরিয়া নেব। এবার তার সঙ্গে আমরা পটাশ নেব আরও 10 কেজি। এই যে সারের কথা বললাম, এইগুলো আমরা একসঙ্গে মিশাবো। সার জল ব্যবহার করলাম, কিন্তু গাছের শিকড়গুলো পচে যাচ্ছে এবং গাছের ডগা পচে যাচ্ছে। আস্তে আস্তে গাছের শিকড়গুলো শুকিয়ে যাচ্ছে, যেন কোনো প্রকারের সমস্যা না আসে গাছে, তাই আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। তাহলে ফাঙ্গিসাইড হিসাবে আমরা কার্বনডাজিম যেটাই রয়েছে 50%, ব্যাভিস্টিন রয়েছে, আমরা এই ব্যাভিস্টিনটি আমরা ব্যবহার করব। এই মুহূর্তে আমাদের সারের সঙ্গে 300 গ্রাম নিয়ে তারপরে সুন্দর করে মিশিয়ে তারপরে ছিটিয়ে দেব। এই মুহূর্তে আমাদের চাপান হিসাবে এই সারগুলোই শুধুমাত্র ব্যবহার করব। আর এর পরবর্তীতে আমাদের বিভিন্ন আরও করণীয় থাকে, যে ওষুধগুলো স্প্রে করার ক্ষেত্রে ভিটামিন স্প্রে করব বা ছত্রাকনাশক, কীটনাশক, এই জাতীয় ওষুধ আমাদের ব্যবহার করতে হবে। এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে চাপান হিসাবে আমরা এই মুহূর্তে কোন কোন সার ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। এর পরবর্তীতে আমি রসুনের জমিতে কোন সার দিয়ে তারপর জলসেচ ব্যবস্থাপনা রাখছি, এছাড়া অন্যান্য চাষে আমি
কোন কোন সার ব্যবহার করছি সে সমস্ত কিছুই তুলে ধরবো। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।